কুয়েত ইরানের 4 জন ব্যক্তিকে ধরেছে। তারা কি ইরানের গোয়েন্দা নাকি আইআরজিসির সদস্য সেটা স্পষ্ট নয়। তাদেরকে কুয়েতের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে আটক করা হয়েছে। কুয়েতের বিরুদ্ধে ইরান কি ষড়যন্ত্র করছে? 2, মুসলিম দেশ আরব আমিরাত থেকে পাকিস্তানিদের বের করে দেওয়ার বিভিন্ন অভিযোগ উঠেছে এবং পাকিস্তানিদেরকে কাজ থেকে বিরত রাখারও রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ এসছে। আরব আমিরাত কি চাইছে আসলে? পুরোপুরি কি ইসরায়েলের ফাঁদে পা দিয়েছে? 3, পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল এবং ভারত জোরে সোরে প্রোপাগান্ডা শুরু করেছে। উদ্দেশ্যটা কি আসলে? টার্গেটটা কেন পাকিস্তান? পাশাপাশি তুরস্কের নেতৃত্বে একটা ঐক্য হওয়ার জোর চেষ্টা চলছে। বিভিন্ন সূত্রের খবর পাকিস্তান, সৌদি আরব, কাতার এরকম আরো কয়েকটি দেশ এখানে জড়াবে। শেষে এখানে যুক্ত হতে পারে ইরানের মতো আলোচিত দেশটিও। ট্রাম্প আছেন এখন, ট্রাম্প চীন সফরে গেছেন, সেখানে তার সম্ভাব্য সফরের পরিকল্পনা কি সেগুলো জানাবো। দর্শক, কুয়েতে একটি বিমান ঘাঁটির আশপাশে, মার্কিন যে বিমান ঘাঁটি আছে কুয়েতে, তার আশপাশ থেকে আটক করা হয়েছে 4 জন ইরানিকে। কুয়েত বলছে, বা কুয়েতের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এরা আইআরজিসির এজেন্ট, অর্থাৎ আইআরজিসির সদস্য বা এজেন্ট। তারা কুয়েতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা নিয়ে কাজ করছিল। এই সময় তাদেরকে আটক করা হয়েছে। ইরানের পক্ষ থেকে ছোট একটি স্টেটমেন্ট পাওয়া গেছে যে এইরকম কোনো দায়িত্ব ইরান কাউকে দেয়নি যারা ভিন দেশে গিয়ে ষড়যন্ত্র করবে, বরং ইরান তার নিজের শত্রুদের দমনই সবচেয়ে বেশি এখন সচেষ্ট আছে। ইরান বলছে যে আমরা প্রতি মুহূর্তে আমাদের শত্রুদেরকে দমনই ব্যস্ত আছে, আমরা অন্য দেশের শত্রুতা করব এরকম নীতি আমরা কখনো গ্রহণ করিনি, বা ইরান এরকম কাজ কখনো করে না। প্রশ্ন হতে পারে যে কুয়েতের মতো একটি মুসলিম দেশ তারা ইসরায়েল আমেরিকার পক্ষে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে কেন? কারণ সাম্প্রতিক সময় ইরান কুয়েতের উপর যতগুলো আক্রমণ করেছে প্রত্যেকটি আক্রমণ ছিল মার্কিন এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট টার্গেটে। কুয়েতের ভেতরে বড় কোন কুয়েতের বা রাষ্ট্রীয়ভাবে বা কুয়েত জনগণের কোনো ক্ষতি করেনি। যেমন আমরা একটা ভিডিওতে আপনারা সবাই দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেটি হলো একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়, পাইলট প্যারাশুট দিয়ে নেমে পড়ে, কুয়েতের জনগণ সেই পাইলটকে মোটামুটি যা করার করে। তার মানে কি, কুয়েতের জনগণের সাপোর্টটা ইরানের পক্ষে, যারা মার্কিন পাইলটকে মোটামুটি ধরার পর কান টান ধরে চট থাপ্পড় দিয়ে পাছায় বাড়ি টাড়ি দিয়ে ছেড়ে দেয় বা কুয়েত সরকারের কাছে হ্যান্ড ওভার করে। তার মানে আমেরিকাকে কুয়েতের জনগণ ভালোবাসছে না, বাসছে ইরানকে। তো এই মুহূর্তে কুয়েত যে কাজটি করছে, এই কাজটি কতটুকু সমীচীন আমার জানা নেই। আরব আমিরাত মধ্যপ্রাচ্যের বিস্ফোরা। আরব আমিরাত তারা ইসরায়েলের সাথে গোপন থেকে এখন প্রকাশ্যে প্রেম শুরু করেছে। অনেক জায়গায় অভিযোগ এসছে যে তারা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা ইনস্টল করেছে আরব আমিরাতে। চিন্তা করেন, সামরিক চুক্তির মধ্যে ঢুকে গেছে, এমন অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি এক ব্যক্তি লিখছেন, গ্রামে গ্রামে কসমেটিক্স বিক্রি করি আর লাইভ দেখছি, নাম হলো দিদার। আপনার জন্য ভালোবাসা, আপনার আজকের দিনে বিক্রিটা ভালো হোক দিদার ভাই। তো আরব আমিরাত বলছে, পাকিস্তানের কয়েকটি সূত্রের খবরে জানা গেছে যে আরব আমিরাত তারা ইরানকে সহযোগিতার দায়ে পাকিস্তানের অনেক জনগণকে কাজ থেকে বের করে দিচ্ছে এবং ভেতরে পাকিস্তানের জনগণকে আরব আমিরাত ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। পাকিস্তানের অন্যতম সাংবাদিক ইমরান
রিয়াজ খান এই তথ্যটি জানিয়েছেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম পাকিস্তানের উপর আরব আমিরাতের রাগটা কোথায়। তারা বলল যে দীর্ঘ কয়েক যুগ ধরে পাকিস্তান এবং আরব আমিরাত, সৌদি, কাতার এদের সাথে সম্পর্ক ভালো। আপনারা জানেন যে পাকিস্তানের সেকেন্ড হোম আরব আমিরাত বা সৌদি আরব বলা হয় সবসময়, এবং এদের ভিসা প্রসেসিং খুব সহজ, চাইলেই সকালে বিকালে চলে যেতে পারে, এরকম একটা অবস্থা। তো ইসরায়েল এই মুহূর্তে আরব আমিরাতকে বলছে তোমার শত্রু ইরানের চেয়ে বড় পাকিস্তান, কারণ পাকিস্তান ইরানের হয়ে কাজ করছে, এবং এই যুদ্ধবিরতির জন্য আমেরিকার হয়ে বা ইরানের হয়ে বা দুই পক্ষের হয়ে পাকিস্তান মূলত কাজটি করছে। যে কোনো ভাবে চাইছে এই অঞ্চলের যুদ্ধটা বন্ধ করতে পাকিস্তান, কিন্তু এই যুদ্ধটা চলুক চায় কে? ইসরায়েল এবং আরব আমিরাত। তো এই জন্য আরব আমিরাত তার টার্গেটে পরিণত হয়ে গেল পাকিস্তান, আর ইসরায়েল তো আছে। ইসরায়েল নেপথ্যে আরব আমিরাতকে পুরো বিষয়টিকে মনিটর করছে। কয়েকটি সূত্র বলছে আরব আমিরাতের ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান, কারণ এক ইরানকে নিউক্লিয়ার মুক্ত করতে পারমাণবিক বা অ্যাটম বোমা বানাতে না পারে তার জন্য এত কিছু করছে। তাদের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা এখন পাকিস্তান, কারণ একমাত্র মুসলিম দেশ যার হাতে পারমাণবিক আছে। এই পরিস্থিতির মধ্যে আরব আমিরাত যখন পাকিস্তানের শ্রমিকদেরকে বের করে দেওয়ার প্ল্যান করছে, তখন সৌদি আরব নীরবে দেখছে, কারণ সৌদি আরব তার সবচেয়ে কাছের মিত্র হিসেবে পাকিস্তানকে পাশে রাখছে, এবং এখন পর্যন্ত পাকিস্তানের দুর্দিনে সবচেয়ে বেশি পাশে দাঁড়ায় যে দেশটি, তার নাম সৌদি আরব। বলা হচ্ছে যে মুসলিম বিশ্বের 4টি দেশ, যারা তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এবং কাতার, তারা একটা জোট করছে। আগামী দিনে তারা এমন একটি সংস্থা করতে চায় যাতে ন্যাটোর মতো অন্য কোনো দেশ এসে তাদের উপর আক্রমণ করলে সবাই সবার উপর আক্রমণ বিবেচনা করবে। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী, মেবি আর্টিকেল 5 যদি ভুল না করে, একটি দেশ আক্রান্ত হলে বাকি দেশগুলো আক্রান্ত হবে বিবেচিত হয়, এবং সবাই সম্মিলিত শত্রুকে টার্গেট করে। তো তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, কাতার, তারা ভেতরে একটা জোট করছে ইসরায়েলের বিরুদ্ধে এবং আগ্রাসনের বিরুদ্ধে। কিছু সূত্র বলছে এই জোটে ইরানও নাম লেখাতে পারে, এবং এই জোটে ইরান কিভাবে আসবে সেই ব্যাপারে ইরানের সাথে সৌদি আরবের আলোচনাও চলছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমেরিকা যখন সেকেন্ড টাইম আক্রমণ করতে এসেছিল যুদ্ধবিরতির পর, এক রাতে রহস্যজনক মুভমেন্ট হয়েছে, আমি বলেছিলাম আপনাদের লাইভে। সেই রাতে আমেরিকা আক্রমণ করতে পারেনি সৌদি আরবের কারণে, কারণ সৌদি আরব আক্রমণ করতে দেয়নি ইরানের উপরে। এরপর সৌদির উপর ইসরায়েল, আরব আমিরাত এবং আমেরিকা ক্ষেপে আছে। এই পরিস্থিতির মধ্যে সৌদি আরব, ইরান ভেতরে পাকিস্তানের মাধ্যমে বেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান দুই পক্ষের মধ্যে সমন্বয় করে বার্তাগুলো আদান প্রদান করছে, এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একাধিকবার টেলিফোন কথা হয়েছে, এবং প্রিন্স ফয়সালের ছেলে ফারহান, তিনিও আজকে দুর্দান্ত স্টেটমেন্ট দিয়েছেন পাকিস্তানের পক্ষে, এবং তার স্টেটমেন্টটা ইসরায়েলের বিরুদ্ধে গেছে এবং ঐক্যের পক্ষে গেছে। গত দুদিন আগে ফয়সালের ছেলে ছাড়াও তুর্ক এবং আরেকজন আছেন কাতারের শেখ হামাদ, তারাও ইসরায়েলের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। তার মানে আরবের ভেতর থেকে এখন আস্তে আস্তে রাজ পরিবার থেকে এই বিষয়গুলো উঠে আসছে। এতে করে মনে হচ্ছে যে ইরান আস্তে আস্তে তার বিশ্বের মুসলিম বিশ্বকে পাশে পেতে পারে। তুরস্ক একটি বিষয় জানে, তুরস্কের সাথে ইরানের একটা দ্বৈরথ আছে, সীমান্ত শুধু নয়, তাদের মধ্যে কুর্দি ইস্যুতে, আরো কয়েকটি ইস্যুতে বিরোধ আছে। কিন্তু তুরস্ক এটা বোঝে আজকে ইরান দুর্বল হয়ে গেলে ইসরায়েল আরো শক্তিশালী হবে, আর ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক হবে, পাকিস্তান হবে, আর অনেকগুলো আরব দেশও হবে। তাই তুরস্কের কাছে ইরান বড় শত্রু নয়, তুরস্কের কাছে বড় শত্রু হলো ইসরায়েল। তাই তুরস্ক
ইরানকে গোপনে যতটুকু পারুক সহযোগিতা করছে, বাট ওইটুকু না যে ইরান এই লিমিট ক্রস করে ফেললে কালকে অন্য মুসলিম দেশের জন্য যেন হেডেক না হয়ে যায়, টেনশন যেন না হয়, এটা তুরস্ক বুঝে। আবার ইরানকে শেষ করতেও দেবে না তুরস্ক। তো তুরস্ক সেই জন্য ইরানকে বাঁচিয়ে রাখার জন্য নেপথ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে কাজ করছে। যেমন ধরেন বাংলাদেশে বিএনপি এবং জামাত, আওয়ামী লীগকে আপনি আলাদা করেন, আওয়ামী লীগরা ইসরায়েল মনে করেন আর বিএনপি আর জামাত একটা, তুরস্ক একটা, ধরেন ইরান। জামাতকে বিএনপি তার স্বার্থে বাঁচিয়ে রাখবে, যত বিরোধিতাই করুক। জামাত জিয়াউর রহমান প্যারালালি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, মানেন আর না মানেন, কারণ জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া তারা জামাতকে শেষ করবেন না, বরং জামাতকে নেপথ্যে সাপোর্ট দিবেন বিভিন্নভাবে। আপনারা প্রকাশ্যে যত বট বাহিনী বলেন, গুপ্ত বলেন, মারামারি কাটাকাটি করেন না কেন, জামাত এবং বিএনপির শেকড় একটা জায়গায় এক হয়ে আছে, এটা প্রকাশ্যে দেখবেন না। তো বিষয়টা এটা নিয়ে অন্যদিন কথা বলবো, বাংলাদেশের ইস্যু না যেহেতু। তো বলা হচ্ছে যে তুরস্ক ইরান তারা যত বিরোধ থাকুক, প্রকাশ্যে যাই বলুক, একে অপরকে শেষ করতে দেবে না। কারণ কাতার ইস্যুতে দেখেন তুরস্ক এবং ইরান একজোট, ফিলিস্তিন ইস্যুতে কাতার কি বলে তুরস্ক এবং ইরান একজোট। তারপর দেখেন ব্রাদারহুড, এই ইস্যুতে তুরস্ক এবং ইরান একজোট, কারণ এই দুটো রাষ্ট্রের অনেক জায়গায় অভিন্ন স্বার্থ আছে, ভিন্ন স্বার্থ আছে। এখন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প চলে গেছেন চীনে, কারণ ইরানকে তিনি কোনোভাবে বাধ্য করতে পারছেন না, ইরান ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা শুনছে না। এই পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প চীনের কাছে গেছেন সাহায্যের জন্য। তিনি যদিও বিমানে ওঠার আগে বলছেন যে ইরান ইস্যুতে কথা হবে, তাইওয়ান ইস্যুতে কথা হবে, বাট এটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য বাণিজ্যিক সম্পর্কের। কিন্তু মূল জায়গাটাই হলো আসলে ইরান। তিনি প্রকাশ্যে এটাকে গুরুত্ব না দিয়ে বললেও এটি তার প্রধান টার্গেট। এই কারণে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন পার করতে যাচ্ছেন। ইরানকে তিনি যদি এই মুহূর্তে পরাজিত করতে না পারেন, এই নির্বাচনে তিনি হেরে যাবেন। এখন এই পরিস্থিতিতে চীনকে দিয়ে তিনি যে কোনো ভাবে ইরানকে চাইবেন বাধ্য করতে। তবে চীন এবং ইরানের মধ্যে এই বিষয়ে পূর্বেই আলোচনা হয়ে গেছে, কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফর করেছেন আগেই, ট্রাম্পের সফরের আগে। সেই সফরে চীন তার বিষয়গুলো, মানে ইরান তার বিষয়গুলো, ডেডলাইনগুলো, তার সীমা রেখাগুলো চীনকে জানিয়ে দিয়েছে। চীন এবার ট্রাম্পকে বলবে তোমাকে সর্বোচ্চ এই ছাড় দিতে পারে ইরান, এর বাইরে আর কিছু করবে না। ইরান তার বক্তব্য চীনকে দিয়ে আসছে, সেই বক্তব্যগুলো এবার ট্রাম্পকে চীন বুঝিয়ে দেবে যে তুমি যদি যুদ্ধ চাও যুদ্ধ করতে পারো, আর যদি তুমি আলোচনা চাও, ইরানের আলোচনা এই দাড়ি কমা, নিউক্লিয়ার ইস্যুতে সে কথা বলবে না, হরমুজ প্রণালী ইস্যুতে সে কথা বলবে না, তোমার সাথে কথা বলবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থ ফ্রিজ করা, ক্ষতিপূরণ, ব্লাব ব্লাব ব্লাব, কিন্তু নিউক্লিয়ার ইস্যুতে কথা বলবে না। কারণ ইরান নিউক্লিয়ার বানিয়ে ফেলেছে, এটার সম্ভাবনা 90%। এটা যদি বানিয়ে ফেলে এটা চীন এবং রাশিয়া জানে। তো এখানেই ইরানের কোনো বার্তা আমেরিকাকে চীন পৌঁছে দেবে। যদি ইরান নিউক্লিয়ার না বানিয়ে থাকে, কালকে যে তাদের একজন জ্যেষ্ঠ বিচারক, আইনজীবী যে কথাটি বলেছেন যে দ্বিতীয়বার ইরানে হামলা হলে ইরান নিউক্লিয়ার বানাতে কাজ করবে, বা 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, মানে নিউক্লিয়ার বানাবে, 90% তো নিউক্লিয়ার তৈরি করা। এর অর্থ হলো ইরান আমেরিকাকে বার্তা দিচ্ছে বা বিশ্বকে বার্তা দিচ্ছে যে আমরা নিউক্লিয়ার বানানোর দ্বার প্রান্তে আছি। এই কাজটা করতে তাদের সর্বোচ্চ 15 দিন সময় লাগবে। এখন এটা দিয়ে ইরান দুটো জিনিস দিয়েছে, কারণ আমেরিকা যে কোনো সময় একটা মামুলি অ্যাটাক করবে, ওটাকে অজুহাত করে বিশ্বকে বলবে এই কারণে আমরা নিউক্লিয়ার বানিয়েছি। ইরান এই বিষয়টিকে মোটামুটি গুরুত্ব দিয়ে এখন খেলছে। এটা আমেরিকা বুঝতে পারছে যে ওদেরকে টোকা দিলে ওরা বোমা বানাবে, ওদের টোকা না দিলে বোমা বানিয়ে রেখে দেবে। কি করবে ট্রাম্প আর নেতানিয়াহু? মানে ইরানকে আঘাত করলেই ইরান ঘোষণা দেবে যে আমাদের আঘাত করছে বলে আমরা নিউক্লিয়ার বানাইছি, আর টোকা না দিলে ইরান বানিয়ে চুপ করে বসে থাকবে। কারণ ইরান বুঝতে পারছে নিউক্লিয়ার দিয়ে তাদেরকে বাঁচতে হবে, নিউক্লিয়ার না বানালে ইসরায়েল আবারও আক্রমণ করবে। এই থিমে এখন আমেরিকা ইসরায়েল টেনশনে পড়ে গেছে, যে জন্য ট্রাম্প দৌড়ে গেছে চীনে। আছে আরো বাণিজ্যিক ব্যাপার স্যাপার থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু গুরুত্বটাই হবে
ইরান ইস্যুতে। তো এই পরিস্থিতির মধ্যে একটি বিষয় বোঝা যাচ্ছে, ইরান আমেরিকাকে নিয়ে ভালো পরিমাণ খেলা শুরু করেছে। আর পাকিস্তানের বিরুদ্ধে যে ইসরায়েল প্রচার প্রপাগান্ডা শুরু করছে ভারতীয়দের সাথে মিলে, যে সামনে আলোচনা করছে পাকিস্তান আমেরিকার হয়ে, ভেতরে ইরানের হয়ে কাজ করছে, আসলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইরানের কোনো যুদ্ধ বিমানকে তাদের দেশে রাখেনি, বরং যখন আলোচনায় বসার জন্য ইরানের ডেলিগেটরা, পররাষ্ট্রমন্ত্রী বা স্পিকাররা বাকের গালি বা আব্বাস আরাকচি এসছিলেন, তখন সেই বিমানটি নূর খান বিমান, মানে সেই প্রাইভেট জেটটি নূর খান এয়ারওয়েজে রাখা হয়েছে। কিন্তু ইসরায়েল এবং ভারত যে প্রচার চালাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, এটা হলো তাদের ষড়যন্ত্রের অংশ। কে বলছে? পাকিস্তান বলছে যে ইরানের পর পাকিস্তানকে টার্গেট করার জন্য নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদীর দেশ পরিকল্পিতভাবে পাকিস্তানের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা শুরু করেছে। পাকিস্তান এমন কাজ করে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।